আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বেশ অনেকগুলো ধনেপাতা দিয়েছে। তো নর্মালি আমি ধনেপাতাগুলোকে ওয়াশ করে দেখা যায় কিচেন টিস্যুর উপর শুকা দিই। তো আজকে এতগুলো ধনেপাতা দেখে ভাবলাম যে কিচেন টিস্যুর উপর শুকা দিয়ে হবে না, একটুতেই ভিজে যাবে। এর জন্য কিচেন যে টাওয়াল আছে সেটার উপরে আমি ধনেপাতাগুলোকে শুকিয়ে দিচ্ছি। আমি একটা শুকনো মশলা বানাবো, তো এর জন্য এখানে আস্ত ধনিয়া, আস্ত জিরা, আস্ত মৌরি, তারপর গোলমরিচ মানে কালো গোলমরিচ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর শুকনো মরিচ নিয়েছি। এগুলোকে এখন আমি চুলাতে হালকা একটু টেলে তারপর ব্লেন্ড করে নিব। এখন আমি আপনাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো তেমন স্পেশাল কোনো কিছু লাগবে না, যা দিয়ে রান্না করব এগুলো নর্মালি আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। তো শীতের সবজি দেখা যায় সবসময় একই রকম খেতে একটু বিরক্ত লেগে যায়। তো আমি এবছরটা চেষ্টা করছি যে একটু বিভিন্ন ধরনের ভাবে রান্না করে ট্রাই করার জন্য। তো সব কিছু হয়তো আপনাদের সাথে আর শেয়ার করি না, মাঝে মধ্যে কিছু একটা শেয়ার করি, আবার মাঝে মধ্যে করা হয় না। তো আজকে যে রেসিপিটা আমি এখন খাবারটা বানাচ্ছি, এটার রেসিপি আমি গতকালকে দেখেছি, আর দেখার পরই আমার কাছে মনে হয়েছে এটা খেতে খুব ভালো হতে পারে। তো আমি আন্দাজেই রেসিপিটা রেকর্ড করেছি, ভেবেছি ভালো হলে আমারও কাজে আসবে পরবর্তীতে এই ভিডিওটা, সেই সাথে আপনাদেরও সাথে শেয়ার করতে পারবো। তো আমি এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে আস্ত জিরা, শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে এখানে আমি তারপর দিয়ে দিলাম আলু। আলুটাকে এমনভাবে রান্না করতে হবে যেন 50% সিদ্ধ হয়ে যায়, সেই সাথে হালকা একটু বাদামি কালার চলে আসে। যখন আলুটা হালকা একটু কালার হয়ে যাবে এবং 50% সিদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার ভাজা হতে হতে এখানে আমি আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। আমি প্রথমে আধা চামচ আদা রসুন বাটা রেখেছিলাম, তারপর 2টা কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। তবে আমার কাঁচামরিচগুলো ভালো মতো ব্লেন্ড করা হয়নি, কারণ 2টা কাঁচামরিচ তো আর ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করা যায় না। তো যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকুই মিহি করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, অল্প একটু হলুদ গুঁড়া, অল্প একটু মরিচ গুঁড়া, অল্প একটু ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। এগুলো সবই একদম অল্প অল্প করে নিতে হবে, ভাজিতে যেমন দেয় আর কি, ওর চাইতে একটু পরিমাণ বেশি লাগবে। তারপর সবগুলো মশলাকে আমি এভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার এক্সট্রা করে পানি দেওয়ার দরকার পড়েনি, কারণ আমার যে আদা রসুন বাটাটা ছিল সেটার মধ্যে হালকা একটু পানি ছিল। তো আপনারা একটু পানি দিয়ে তারপর এই পেস্টটা রেডি করে নেবেন। তো ওই রেডি করা পেস্টটাই এখন আমি এখানে দিয়ে দিলাম। তো আলুর সাথে এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। তবে হ্যাঁ, কেউ যদি ঝালটা কম খেতে চান সেই ক্ষেত্রে এখানে একটা কাঁচামরিচ বাটা ইউজ করতে পারেন, কিংবা না ইউজ করলেও চলবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে আস্ত কাঁচামরিচ ইউজ করতে হবে, ভাজিতে যেভাবে করে ওইভাবেই করতে হবে। তো আমি একদম কম আঁচে আমার মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানো শেষে এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো আপনারা চেষ্টা করবেন যে লাল টমেটোগুলো ইউজ করার জন্য, কারণ লাল টমেটো ইউজ করলে খুব জলদি সফট হয়ে যায়, সেই ক্ষেত্রে কালারটাও সুন্দর আসে। তো এখন তো দেখা যায় কাঁচা পাকা টমেটোর সিজন, তো আমার ঘরে এরকম কাঁচা পাকা টমেটোই ছিল। তো আমি সেটা দিলাম, দিয়ে টমেটোগুলো সফট হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। টমেটোগুলো সফট হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিব এই রান্নার যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা, আর সেটা যে বাঁধাকপি কুচি। তো বাঁধাকপি কুচি আমি একবারে সবগুলো দিব না, এখানে হাফ দিব, দিয়ে তারপর একটু উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিয়ে বাকি হাফটুকু দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। আচ্ছা, এই সবজিটার কিন্তু একটা নাম আছে, আমি অ্যাকচুয়ালি মনে করতে পারছি না, বাঁধাকপির ঘন্ট না মুড়ি ঘন্ট এইরকম কিছু একটা নাম হবে। তো নামটা খুবই ইন্টারেস্টিং, আর রান্না করার পর যে একটা লুক ছিল, তো ওইটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এটা মাস্ট ট্রাই করা দরকার। আর এখানে কিন্তু মটরশুঁটিও ইউজ করা হয়, তা আমার কাছে তো মটরশুঁটি ছিল না, এর জন্য আমি মটরশুঁটি ইউজ করিনি।
তাছাড়া আমি তো সবসময় বলি যে আমি যে রান্নাটা ইউটিউবে দেখি না কেন সেটা একদম 100% ফলো করি না, নিজের মতো করে কিছু একটা কম বেশি মানে অ্যাড করে কিংবা বাদ দিয়ে তারপর রান্নাটা করি। আবার অনেক সময় দেখা যায় যে যে জিনিসগুলো তারা ইউজ করছে সব কিছু আমার ঘরে থাকেও না, তো ওইটার অল্টারনেটিভ হিসাবে আমি অন্য কিছু ইউজ করি। তো এরকম আমি আপনাদেরকেও সবসময় সাজেস্ট করি, যদি আমার রান্না আপনারা মানে বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের মতো করে কম বেশি মানে কিছু একটা অ্যাড করে কিংবা বাদ দিয়ে রান্না করে নিতে পারেন। তো যাই হোক, আমি সামান্য লবণও দিয়েছিলাম। আর এখন যে দিয়ে দিলাম ভাজা মানে মশলার গুঁড়াটা, প্রথমে আমি যে মশলার কথা আপনাদেরকে বলেছি গ্রাইন্ড করার জন্য, ওই মশলাটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। আর এটা দিয়ে এখন হচ্ছে আমি একবারে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে তারপর হচ্ছে সবজিটা নামিয়ে নিব। মাংস দিয়ে বাঁধাকপি রান্না করলে যেমন টেস্ট হয়, এটা খেতে কিন্তু অনেকটা ওই রকমই ছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি আমার কিচেনের জন্য নতুন এই ক্যাবিনেটটা বানিয়েছি, তবে যেই পারপাসে বানিয়েছি আর যেমন বানাতে বলেছিলাম অমনটা একদমই হয়নি। আমি নর্মাল যে পার্টেক্স বোর্ড আছে সেটা দিয়ে বানাতে বলেছিলাম হোয়াইট কালার, যেহেতু আমার ক্যাবিনেট কিচেনের হচ্ছে হোয়াইট আর অরেঞ্জ কালারের কম্বিনেশন, কিন্তু এটা হচ্ছে MDF বোর্ড দিয়ে ভাইয়াটা বানিয়ে দিয়েছে, ভালো বানাতে গিয়ে আর কি অবস্থা। আর এখানে হচ্ছে আমি বলেছিলাম যে নিচেরটাতে ড্রয়ার দেওয়ার জন্য, কিন্তু মানে ক্যাবিনেটের যেই সাইজ সেটা হচ্ছে একটু বেশি বড়, তো ভাইয়াটা বলছিল যে এত বড় ড্রয়ারের যে বেল্ট সেটা নাকি বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না, তবে বড় বড় যেই মানে ইন্টেরিয়র ডিজাইনার আছে তাদের দিয়ে করালে হয়তো বা সেটা পসিবল হতো। তো যাই হোক, এরপর আমি বলেছি আর কি এভাবে করে দিয়ে এটাকে এরকম ট্রে সিস্টেম দেওয়ার জন্য, তো এটা ঠিকই বানিয়েছে পারফেক্টলি। আর এটা দিতে বলেছিলাম আমি, তার কারণ হচ্ছে আমি ভেবেছিলাম এখানে আমার যে ময়লার বাস্কেট আছে সেইটা রাখবো, কিন্তু এখানে হোল দেয়নি। আমি বলেছিলাম যেহেতু ময়লার বাস্কেট রাখবো তো দুই পাশে হোল দেওয়ার জন্য, নয়তো ময়লার যে একটা স্মেল সেটা তো এখানে একদম হয়ে থাকবে, তখন খোলার পরে এমন অবস্থা হবে। তো এখানে হোল দেয়নি, যার কারণে আমি ভাবলাম যে এখানে আর ময়লার বাস্কেট আমি রাখবো না, এটাকে বরং অন্য একটা কাজে ইউজ করে ফেলি। আর কালার হচ্ছে এটা অ্যাশ কালার দিয়েছে, তো আমি চাইলে হোয়াইট কালার নিতে পারতাম, কিন্তু ডোকু পেন্ট করে দিবে দেখে হোয়াইট কালারটা করিনি। কিচেনে তো ডোকু পেন্ট ওইরকম ভালো মতো ক্লিন করা যাবে না। অফ ক্যামেরাতেই আমি উপরে আর হচ্ছে সাইডে এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক লাগিয়ে নিয়েছি, যেহেতু এটা আমার একদম সিঙ্কের সাথেই থাকবে, সো ওয়াশ করার সময় তো মানে পানি সাবান সব কিছুর মানে স্প্ল্যাশই হচ্ছে এখানে পড়বে, তো আমার জিনিসটা যেন নষ্ট না হয় এর জন্য আমি এই ব্যবস্থা করেছি। জায়গার অভাবে আমি আমার কিচেনে আমার পছন্দের অনেক জিনিসই রাখতে পারি না। তো এই যে এখানে আমি ওয়াটার কেটলটা কিনেছি বেশ অনেক দিন আগে, কিন্তু মানে জায়গার অভাবে আমি এটাকে পারফেক্টলি রাখতে পারছি না। আর ইলেকট্রনিক্সের জিনিস তো এগুলো যদি আপনি সুইচের কাছে না রাখেন তাহলে কিন্তু ইউজ করাটা খুবই বিরক্তকর হয়ে যায়। এগুলো সুইচের কাছে থাকলে মানে যখন তখন আপনি জাস্ট সুইচটা অন করবেন আর ইউজ করবেন, মানে অনেক সুবিধা। এতদিন তো আমি রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই এটা ভিতরে ভরে রেখেছিলাম। তো আজকে পারফেক্টলি আমি একটু জায়গা যে পেয়েছি, তো ভাবলাম যে কেন না বের করে নিই। আর হোয়াইট কালার এটা আমি যে যখন কিনেছিলাম তো এটা দেখে আমার খুব ভালো লাগছিল, কারণ ক্যাটলটা এত বেশি কিউট আর সাইজটাও আমার কাছে মনে হয়েছে আমার জন্য পারফেক্ট। তো এটাকে আমি এখন জায়গা মতো রেখে দিলাম। সেই সাথে আমি আমার এই ছোট্ট ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছি। তো আমি যে পারপাসে এটা বানিয়েছিলাম সেটা তো আমার ফুলফিল হলো না, তো ভাবলাম যে কেননা এটা আমি অন্য কাজে ইউজ করে ফেলি। তো আমার স্পুন রাখার যে অর্গানাইজারগুলো আর স্পুনগুলো এটা তো অন্য একটা ক্যাবিনেটের ড্রয়ারে ছিল, তো ওইখান থেকে ট্রান্সফার করে আমি এই ড্রয়ারে নিয়ে চলে এসেছি। আর কষ্টের কথা কি বলবো, এবার আমার কোনো জিনিসই তারা পারফেক্টলি বানিয়ে দেয়নি। মানে আমি সাইজ দিয়েছি একটা, বানিয়েছে আরেকটা, মানে ডিজাইন নিয়ে কোনো কমপ্লেইন নেই, যেমন ডিজাইন চেয়েছি পারফেক্টলি বানিয়ে দিয়েছে, কিন্তু জিনিসের মানে একটা আছে না যে পারফেক্টলি একদম A to Z পর্যন্ত একদম সুন্দর করে যেটা বানানো সেটা কিন্তু হয়নি। প্রতিটা জিনিসেই একটা না একটা করে প্রবলেম তারা রেখে দিয়েছে। তো যাই হোক,
আমি অফ ক্যামেরাতেই হচ্ছে বাকিগুলো অর্গানাইজ করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমার এই ছোট্ট কিচেন ক্যাবিনেটটা। তো উপরে হচ্ছে আমি আমার ব্লেন্ডার রেখেছি, সেই সাথে যে ইলেকট্রিক ক্যাটল ওইটা, আর এই হচ্ছে আমার স্পুন প্লাস স্প্যাচুলার মানে ড্রয়ার। তা আমার যে রান্না করার স্প্যাচুলাগুলো ছিল সেটাও আমি এখানে রেখে দিয়েছি, কারণ রান্না করার সময় দেখা যায় যে মানে খুঁজতে হয়, কিংবা ভিতরে থাকলে না আর বেরও করতে ইচ্ছে করে না, এর জন্য হাতের কাছে রেখেছি এবার। আর এর ড্রয়ারগুলোতে হচ্ছে আমি আমার রেগুলার ইউজের যে পেয়ালাগুলো আছে, বাটি পেয়ালা, এগুলো রেখেছি। তবে এখানে কিন্তু আরও অনেকগুলো স্পেস ফাঁকা আছে, আরও চাইলে অনেক কিছুই রাখা যেতে পারে। সেই সাথে সবার নিচেরটাতে আমি আমার যে হাফ প্লেট প্লাস হচ্ছে প্লেট এগুলো রেখেছি। আর আমি তো এটা এই পারপাসে বানাইনি, এর জন্য এত বড় বিশাল গ্যাপ। যদি আমি প্লেট বাটি রাখার পারপাসে বানাতাম তাহলে মাঝখানে আরেকটা শেলফ দিতাম। তো আমার ইচ্ছা আছে যে আশেপাশে হয়তো বা আমি ওয়ান টাইম যে হুকগুলো আছে সেগুলো লাগিয়ে এটা সেটা হ্যাং করব। তো এখনও করিনি, কারণ আমার ডিসিশন মানে মুহূর্তেই চেঞ্জ হয়ে যেতে পারে, দেখা যাবে যে আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলেছি। তো এর জন্য আর আপাতত এখনও আর কোনো কিছু রাখলাম না। আর এটা কিন্তু সিঙ্কের পাশে রেখে কাজ করতে আমার একটু বেশ ভালোই প্রবলেম হয়, কিন্তু কি আর করার তো কিছুই নেই। আমি সাইজ দিয়েছিলাম একটা, তারা বানিয়ে দিয়েছে আরেকটা, মানে আমার যেন কাজ করতে সুবিধা হয় প্লাস হচ্ছে জিনিসপত্র পারফেক্টলি রাখতে পারি ওই হিসেবে করে আমি বানাতে দিয়েছিলাম, কিন্তু ওরা সাইজটা হচ্ছে একদম বেশি বড় বানিয়ে দিয়েছে। আচ্ছা, লাবণী, সুমি আর রূপালী এই তিনজন আপু বলছিলেন আমাকে নাকি ক্যামেরার সামনে দেখতে আপুদের বেশ ভালো লাগে। তো কথা হচ্ছে আপু, আমাকে কি ক্যামেরার সামনে আপনারা কখনো সানগ্লাস ছাড়া দেখেছেন? মানে আমি যখনই দেখা যায় যে ক্যামেরার সামনে এসেছি আমার ব্লগে আমার 2-1টা সিন শেয়ার করেছি, আমি কিন্তু অলওয়েজ সানগ্লাস পরেছিলাম। তো সানগ্লাস পরে থাকলে আমার যে কোনো ভিডিও হোক আর ছবি হোক খুবই ভালো আসে, মানে সানগ্লাসটা আমার টোটাল লুকটাই চেঞ্জ করে দেয়। তো দেখা যায় যে আমি বাইরে যদি দুপুরবেলা মানে কোথাও যাই, আমি কিন্তু তেমন কোনো কিছু ইউজ করি না, জাস্ট সানস্ক্রিন, একটু লিপস্টিক আর সানগ্লাসটা নিয়ে বের হয়ে যাই। এতে ছবি তুলি আর ভিডিও করি, যাই করি না কেন খুবই ভালো আসে। আর সন্ধ্যা কিংবা বিকেলে বাইরে গেলে দেখা যায় তখন আবার একটু মাস্কারা, শ্যাডো, ব্লাশন এগুলো ইউজ করি। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমি যতই সাজগোজ করি না কেন, আমি ক্যামেরার সামনে মানে ভিডিও হোক আর ছবি হোক তেমন ভালো আসে না, সানগ্লাসটা পরলে ভালো আসে। সেই সাথে সুমি আপু বলছিলেন যে পছন্দের মানুষ যেমনই হোক না কেন তাকে অলওয়েজ ভালো লাগে। কথা কিন্তু আপনি 100% ঠিক কথা বলেছেন আপু, যে পছন্দের মানুষ যেমন লুকই থাকুক না কেন তাকে সব সময় ভালো লাগে। আর ধরে নিলাম যে আপনি এই কথাটা আমাকে বলেছেন, আর আপনার এই কথাটা শুনে আমি অনেক বেশি খুশি হয়েছি। আসল কথা হচ্ছে আপনারা তো আমাকে সামনাসামনি দেখেননি, তাই ক্যামেরার সামনে আমাকে যেমনই দেখাক না কেন আপনাদের কাছে ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে টুকিটাকি অনেক কাজই আমি করে নিচ্ছি। আর বেশ কয়েকজন আপুই আমাকে বলেছিলেন যে আমি যে নতুন ফার্নিচারগুলো বানিয়েছি এগুলোর অর্গানাইজেশনের যে ভিডিও, সাথে আলমিরার ভিতরে আমি কেমন ডিজাইন দিয়েছি সেটাও দেখতে চাচ্ছিলেন। তো আমি একটু গুছিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, যদিও এই জিনিসটি হচ্ছে আমার একদমই পার্সোনাল, তারপরও ভাবলাম যেহেতু আপনারা দেখতে চাচ্ছেন তো একদিন শেয়ার করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। লাস্টবার তো আপনাদেরকে দেখিয়েছিলাম রহস্য পত্রিকায় আরএমের একটা গল্প বের হয়েছে, তবে এবার কিন্তু মাসুদ রানাকে নিয়ে ফুল একটা বই বের হয়েছে, তাও আবার আরএমের লেখা। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে শ্রদ্ধেয় কাজী আনোয়ার হোসেনেরও কিন্তু একটা গল্প এই বইতে আছে। মানে শ্রদ্ধেয় কাজী আনোয়ার হোসেন মানে যে মাসুদ রানার স্রষ্টা, তার একটি গল্প এবং আরএমের 4টি গল্প, টোটাল 5টি গল্প মিলিয়ে হচ্ছে এই বইটা বের হয়েছে। কোনো স্ট্রাগল ছাড়াই যে এত জলদি আরএমের লেখা মানে প্রকাশিত হবে এবং তার নামে একটা বই বের হবে, এটা তো আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। নর্মালি একটা বই বের করতে গেলে দেখা যায় অনেক বেশি স্ট্রাগল করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু এটা কিন্তু কোনো কিছুই করতে হয়নি। তো মানে খুবই মজার বিষয় যে মাসুদ রানার গল্প পড়তে পড়তে আরএম এখন নিজেই মাসুদ রানার লেখক। সো কংগ্রাচুলেশনস ডিয়ার আরএম।
আর এখন আমি সন্ধ্যার নাস্তা করব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।